নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি চৈতালি। জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কাহিনী। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। আর প্রত্যেকে লাইক করবেন অবশ্যই। তাহলে চলুন সেই গল্প শুনে ফেলি। তো জ্যোৎস্না রাত্রি, লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ঘুমন্ত সাপদের মতো অন্ধকার অদেখা চোরকটুরিতে ঘাপটি মেরে বসে আছে কেউ। মসৃণ বা ভাঙাচোরা সিঁড়ি যেমনই হোক, সে উঠে চলেছে অবলীলায়। নষ্ট শতাব্দীর খোলা দরজা যেটুকু আলো ছিঁড়া কাগজের মতো ছড়িয়ে আছে, তাতে কায়া স্পষ্ট না হলেও ছায়া তার অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে। যাদের ওপর চাটাই বিছিয়ে রেখেছে মরা জ্যোৎস্না, আহ্লাদের স্বরে সুর উঠেছে সেখানে। আমারই যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে। সমীরণেরও আজ শ্বাস বন্ধ। আদিভৌতিক ডালপালাগুলোই একটু ফুঁসে দিতে পারছে না। শেষ বসন্তের সবুজ পাতাগুলো কালনাগিনীর মতো রূপ ধরে থমকে আছে। বাকুল খসে পড়া তরুবিথিকার কাণ্ড বেয়ে একটু আগেও পিল পিল করে উঠে যাচ্ছিল কালো পিঁপড়ের দল। ঠিক তখনই একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। অশনির আশঙ্কা থমকে গেল তারা। এ কিসের গন্ধ? রক্ত? ছায়ামূর্তির বুকে এখন আগুন পোড়া চচ্চড়ে শব্দ। সেই শব্দ পাচ্ছে না মেয়েটা। আপন মনে প্রাচীন আলসের ধারে ভরা বুক পেতে গেয়েই চলেছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে জমির দুয়ারে। অস্পষ্টে কথাটা কি কেউ বলে উঠল? প্রায় 100 বছরের প্রাচীন বাড়িটার ছাদে ফিকে হয়ে যাওয়া জ্যোৎস্নাটা গুটিসুটি মেরে চুপ করে পড়ে আছে ধমক্ষা বালিকার মতো। কিছুতেই ঘুম আসছে না তার, তবু তাকে ঘুমাতে হবে আজ। আলসির ধারে দাঁড়িয়ে সেই মেয়েটি অনেকক্ষণ থেকেই গান গাইছে। সারা দিনের ক্লান্তিতেই গলা ভেঙেছে খানিকটা। প্রতিবাদী চরিত্র তো, তাই চিৎকার করে বেশ কিছু সংলাপ ছিল আজকের প্রেমশুটে। শুধু কি সংলাপ তা তো নয়, পরিচালকের সঙ্গে একচোট হয়ে গেল দুপুরের দিকে। আত্রেয়ী সেনের মতো নামজাদা অভিনেত্রীকে নিয়ে কাজ করবি, সেলফি তুলে ফেসবুকে পেল্লায় ডিরেক্টর বলে নাম কিনবি, অথচ শুটিংয়ে তার কথাই শুনবি না। কত লোক তার পরামর্শ মতো কাজ করে, যতই সে ডিরেক্টর হোক। আত্রেয়ী সেনের এতকালের অভিজ্ঞতার দামটা তো দিবি। তা নয়, যত সব ভুঁইফোর পরিচালক, এমন কত এলো আর কত গেল, কাউকে পাত্তা দেয়নি আত্রেয়ী। কথা কাটাকাটি প্রায় বিকেল অবধি গড়িয়েছে। শুটিং বন্ধ রইল ততক্ষণ। চ্যানেলে খবর গেল, অপরতলা থেকে পরিচালক গাঁথুনি গেল। শ্যামলা মুখটাতে অপমানের রক্তিম আভা ঝলমল করে উঠেছিল ডিরেক্টরের। তারপর আলো পড়ার আগে তড়িঘড়ি যতটা পারা যায় শ্যুট করা হলো, অবশ্যই আত্রেয়ী সেনের ইচ্ছানুসারে। সারা দিনের ক্লান্তির পরেও তাই আজ ঘুম নেই আত্রেয়ীর। হাতে ধরা দামি ক্রিস্টালের গ্লাসটা মরা চকচক করছে। তারই গায়ে আলতো করে ঠোঁট থেকে ছোট্ট করে চুমুক দিচ্ছে আম পোড়ার শরবতে, আর গান গাইছে। এ তার জয়ের সেলিব্রেশন ভরা সবাই। এমন জয়টাই তো বরাবর চেয়ে এসেছে সে। অবশ্যই এই পুরো ঘটনাতে একজন বিশেষ লোকের প্রশ্রয় ও উস্কানি ছিল যথেষ্ট। হ্যাঁ, বিশেষ লোক। চুপি চুপি আসা মানুষটা প্রায় চলে এসেছে ভাঙা আলসের কাছে। ওখানে যে সরু আর মোটার মাঝামাঝি শরীরটা সাপনির মতো বেঁকিয়ে দাঁড়িয়ে আছে আত্রেয়ী। এর চেয়ে ভালো সময় যে আর হয় না।
চাঁদের মরা আলোয় রহস্যাবৃত গাছগাছালির ছায়ায় এক্ষুনি ঘটে যাবে এক ভয়ঙ্কর সুন্দর ঘটনা। অভূতপূর্ব ক্লাইম্যাক্স। হিংস্র তমসার করাল গ্রাস আজ বিশাল হাঁ করে অপেক্ষায় আছে। অপমান, অবাধ্যতা, ব্যভিচারের প্রতিশোধ পূর্ণ হবে আজ। অথচ এই ভয়ানক ঘটনার রচয়িতা ও পরিচালকের টিকিটিও ছুঁতে পারবে না কেউ। হঠাৎ একটা মানুষের ছায়ায় নড়াচড়া দেখেই গান থামিয়ে দিল আত্রেয়ী। খিলখিল হাসিতে শরীরের ঢেউ খেলিয়ে আগন্তুকের দিকে ঘুরে দাঁড়ালো সে। পরক্ষণেই চাঁদের মৃত আলোটা যেন আত্রেয়ীর মুখে সাদা কাপড় টেনে ঢেকে দিল। তার খিলখিল সোহাগী হাসি। ক্রিস্টাল গ্লাসে শরবত নয়, চলকে উঠল এক ভয়ার্ত মৃত জ্যোৎস্নার রাত্রি। মাঝরাত অতিক্রান্ত। বুক ফাটানো তীক্ষ্ণ আর্তনাদ কেঁপে উঠল বোলপুরের চৌধুরী ভিলা। আর্তনাদের পরেই ধপ করে একটা শব্দ। গাছগুলো মাথা ঝাঁকিয়ে ডানা ঝাপটে পালিয়ে বাঁচল রাতচরা পাখির দল। মাটির বুকে ঘুমিয়ে থাকা কীটেরা রক্তের গন্ধ পেল। এক প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল মৃন্ময়ীর। গলার কাছটায় কেউ যেন জল ঢেলে, বালিশটাও ভিজে গেছে ঘামে। শরীরটা ভীষণ ভারী ঠেকছে। বীভৎস স্বপ্নটা এখনও যেন ওর মাথায় আর শরীরে চেপে বসে আছে। কিছুতেই সোজা হয়ে বসতে পারছে না সে। এদিকে গলা শুকিয়ে কাঠ। এক্ষুনি কয়েক ঢোক জল না খেলেই নয়। ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো মৃন্ময়ী। অকাতরে ঘুমোচ্ছে 3 বছরের সোনাই। তিলোত্তমার ঘটনাটার পর প্রায় 1.5 বছর কেটে গেছে। মিহির না থাকলেও এই বাড়িটায় একা থাকতে মৃন্ময়ীর এখনও গা ছমছম করে। ছেলের আয়া শম্পার সঙ্গে ওই ভৌতিক মর্মান্তিক ঘটনা। 13 নম্বর ফ্লোরে ঘন্টা পর এই বাড়িতে কাজে আসেনি। এমনকি সেন্টার থেকেও এই বাড়িতে আয়া দিতে ভয় পেত। প্রায় মাস 6 পর একজন আয়া পাওয়া গিয়েছিল। নাম পূর্ণিমা। 40-এর কাছাকাছি বয়স। সে রোজ সকাল 8টায় আসে আর রাত 8টায় ফিরে যায়। সকাল 8টা বাজতে এখনও ঘন্টা 2 দেরি। না, আর ঘুম আসার সম্ভাবনা নেই। অনেক কষ্টে মনের সঙ্গে দ্বন্দ্ব করে শরীরটাকে তুলে বসল মৃন্ময়ী। মশারি থেকে বেরিয়ে মুখে জলের ঝাপটা দিল। ডাইনিং টেবিলে রাখা জগ থেকে ঢক ঢক করে জল খেলো। এবার যেন একটু ঝরঝরে লাগছে তার। এমন স্বপ্ন কেন দেখল মৃন্ময়ী? মিহির এক মনে কাজ করছে, স্ক্রিপ্ট নিয়ে ভাবছে। হঠাৎ করে কেউ যেন মিহিরকে পেছন থেকে ঠেলে দিল। মিহির কোনো কিছু বোঝার আগেই সামনের অতল খাদে মরণ আর্তনাদের সঙ্গে তলিয়ে গেল। ধুস, মিহির গেছে তো বোলপুরে। সেখানে পাহাড় কই যে খাদ থাকবে? মিহির কাজে বাইরে আছে বলে কি এবার একটু বেশি ভয় পাচ্ছে সে? নাকি শেষ কদিনে মিহিরকে যে অবস্থায় দেখেছে তাই সে ভয়ে ভয়ে আছে? গত 1.5 বছরে বউ ছেলেকে ছেড়ে মিহির কোথাও রাত কাটায়নি। এমনই উলুঝুলু কথা ভাবতে ভাবতে ঘরের ভেতরে ঢুকে এলো মৃন্ময়ী। এসেই থমকে গেল। কোথা থেকে একটা গোঁ গোঁ শব্দ এক টানা হয়ে চলেছে। বুকের ভেতরটা ধক করে উঠল। এমন শব্দ শুনলে আজও ভয় লাগে মৃন্ময়ীর। চোখের সামনে শম্পার সেই বীভৎস মূর্তিটা মুহূর্তের জন্য ভেসে ওঠে। কোথায় হচ্ছে শব্দটা? এপাশ ওপাশ তাকাতে খেয়াল হলো মোবাইলটাকে ভাইব্রেট করে মাথার বালিশের পাশে রেখেছিল সে। ফোনটা হাতে নিলেই দেখল স্ক্রিনে লেখা সায়ন জামাই। এত সকালে ননদ সায়নের ফোন পেয়ে বুকের ভেতরটা অজানা কারণে চলকে উঠল মৃন্ময়ীর। আজ অবধি এত সকালে কোনোদিন ফোন করেনি সে বা ননদ মুনাই। তাহলে আজ হঠাৎ উৎকণ্ঠিত কণ্ঠে মৃন্ময়ী জিজ্ঞেস করল, হ্যাঁ সায়ন বলো। মানে কি কি হয়েছে? কি? এতটুকু কথা বলে প্রায় পাথরের মতো স্থির হয়ে বসে রইল মৃন্ময়ী। দু চোখের সামনে
স্বপ্নের দৃশ্যগুলো যেন নতুন করে শরীর পাচ্ছে, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে সব কিছু। মৃন্ময়ী আর 5 জনের মতোই শুনেছিল ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু তার প্রমাণ যে এমন হাতে নাতে পাবে কোনোদিন ভাবতেও পারেনি। বাস্তবে অভিনেত্রী আত্রি সেন চৌধুরী ভিলার ছাদ থেকে পড়ে গেলেও পরোক্ষভাবে মিহিরি পাহাড়ের চূড়া থেকে তলিয়ে যাচ্ছে সর্বনাশের অতল খাদে। টলিপাড়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যুর মুখে অভিনেত্রী আত্রি সেন। খুনের দায়ে গ্রেপ্তার পরিচালক মিহির সরকেল। বোলপুরে একটি বেসরকারি চ্যানেলের নতুন সিরিয়ালের প্রোমোর শুটিং করতে গিয়েছিলেন আত্রি সেন। সেখানেই শুটিং সংক্রান্ত বিষয় নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হয় পরিচালক মিহিরের সঙ্গে অভিনেত্রীর। বন্ধ থাকে শুটিং। তারপর চ্যানেলের মধ্যস্থতায় শুটিং শুরু হয়। পুলিশের সন্দেহ শুটিংয়ে বচসার জেরেই এই হত্যার পরিকল্পনা। মধ্যরাতে আত্রি যখন ছাদের ওপর নিরিবিলিতে নিজের মতো সময় কাটাচ্ছিলেন, তখনই সুযোগ বুঝে মিহির সরকেল ছাদে গিয়ে অভিনেত্রীকে ঠেলে ফেলে দেন। রিপোর্টার আরও বলে যাচ্ছিল, শব্দে বর্ণে সাজিয়ে গুছিয়ে থ্রিলার গল্পের মতো চ্যানেলে চ্যানেলে প্রচার করা হচ্ছে মিহির আর আত্রির ঘটনা। টেবিলের ওপর থেকে রিমোটটা তুলে কনফারেন্স রুমের টিভির সাউন্ডটা কমিয়ে দিল সম্রাট দাশগুপ্ত, ইউনিভার্স বাংলা চ্যানেলের বিজনেস হেড। সম্রাটের সঙ্গে উপস্থিত ছিল মিহিরের কলিগ বোধিসত্ত্ব, পরাগ, ধৈবত, মিহিরের ইমিডিয়েট বস সংগ্রামজিৎ, প্রোগ্রামিং হেড মল্লিকা গত 6 মাস আগে টাটা বাই বাই করে মুম্বাই চলে গেছে। তার জায়গায় এসেছে নন্দিনী। সবাই চুপ। বড় কনফারেন্স রুমটাই এক থমথমে ভাব। কে কি বলবে কিছু বুঝতে পারছে না। ধৈবত মুখ খুলল, এখন আমাদের কি করণীয় স্যার? বিজনেস হেডের কাঁধ নাচিয়ে সপাটে উত্তর, আই ডোন্ট নো। উপস্থিত সকালে এমনই উত্তরটা আশা করেছিল সম্রাটের কাছ থেকে, কারণ সম্রাটের ট্যাগলাইন এটা, আই ডোন্ট নো। এই ভদ্রলোক যে কোনো ব্যাপারটা জানেন সেটাই কেউ জানে না, তবে ধমকানিতে ওস্তাদ। এই যেমন এক্ষুনি সংগ্রামজিৎকে ধমকাতে শুরু করলো, পই পই করে বলেছিলাম সংগ্রাম, মিহিরের ওপরে এত বড় একটা শুটিংয়ের দায়িত্ব দিও না, তুমি নিজে যাও। কিন্তু সম্রাটদা, ও যে এরকম একটা কাজ করবে সেটা তো ধারণারও বাইরে। আর এখানে যদি আমি যেতামও, আটকাতে পারতাম কি? ওখানে তো এতগুলো লোক ছিল, আটকাতে তো তারাও পারত। এইভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেও না সংগ্রাম। আবার ধৈবাত বলল, ওরকম শান্ত একটা ছেলে এরকম একটা কাজ কি করে করবে বলো? সম্রাট বলল, না করার কি আছে? মিহির তো আর দেবতা নয়, মানুষ। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এরকম একটা জঘন্য কাজ করেছে। নন্দিনী বলল, যতদূর শুনেছি এর আগে এই অফিসে হওয়া ওই প্যারানর্মাল ইনসিডেন্টটা আটকাতে মিহিরই নাকি ইনিশিয়েটিভ নিয়েছিল। টেবিলের উপর ঝুঁকে বসেছিল সম্রাট। নন্দিনীর কথা শুনে ঝপাং করে চেয়ারের ওপর শরীরটা হেলিয়ে দিয়ে সম্রাট বলে উঠল, তবে আর কি, 7 কোণ মাপ। দেখো এবার তোমরা কি করবে। কথাটা শেষ করে উঠে চলেই যাচ্ছিল। ঠিক এই সময় বোধিসত্ত্ব বলে উঠল, মিহিরকে ছাড়াবার কোনো ব্যবস্থা কি আমরা? কথাটা সম্পূর্ণ করার আগে সম্রাট ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, আই ডোন্ট নো। সিইওর সঙ্গে মিটিং সেরে ডিসিশন নিতে পারবো। কাঁচের দরজাটা খুলে বেরিয়ে গেল ইউনিভার্স বাংলা চ্যানেলের বিজনেস হেড। শালা কি কুক্ষণ যে এই শ্যুটের দায়িত্ব নিতে গেলাম, মাঝপথে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেটাই ভালো ছিল। নেহাত আত্রি সেনের মতো আর্টিস্ট আছে, আর মিহির এত করে ধরলো তাই, নইলে কি ব্যাপার অমিতাভবাবু, কিছু বলুন। অন্যান্য পুলিশের তুলনায় চেহারায় তালপাতার সেপাই, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা,
খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকেন, মুখটাও চ্যাপ্টা কালো মতন, চোখের মণি দুটো ব্রেন বিটার কালো চকচকে গুলির মতো, অত্যন্ত চঞ্চল, ঠোঁট দুটো মোটা, মাথায় কাঁচা পাকা চুলটা বেশ পাতলা হয়ে এসেছে, তবে চেহারার সঙ্গে গলাখানার আওয়াজ মেলাতে গেলে মনে হবে সরু কঞ্চি দিয়ে কেউ রাজবাড়ির ঘণ্টা পেটাচ্ছে। ঠিক সেই কারণেই বোলপুর থানার ওসি কৃষ্ণপদ ঘড়ুইয়ের ধমকানিতে ভাবনায় ছেদ পড়ল দ্য ক্রিয়েশন প্রোডাকশন হাউসের ম্যানেজার অমিতাভ মল্লিকের। ওসির হেঁড়ে গলার কড়কাড়নিতে একটু কেঁপে উঠল অমিতাভ। কি বলবো স্যার, আলাদা করে তো আর। আলাদা বলবেন কেন? গতকাল রাতে কি দেখেছিলেন? মানে ঘটনাটা যখন ঘটে আপনি কোথায় ছিলেন? কিভাবে টের পেলেন? বিস্তারিত বলুন, একদম সত্যি কথা বলবেন। আমাদের কাছে কিন্তু খবর আছে আত্রি সেনকে আপনারা এখনও পুরো পেমেন্ট করেননি। কাজ শেষ না হলে আমরা কাউকেই পেমেন্ট করি না স্যার। তাও তো আত্রি বলে 40% পেমেন্ট করে দিয়েছি, কাজ শেষ হলে বাকিটা। ঘটনা ঘটার সময় আপনি কোথায় ছিলেন? ঘরে। আমি যেহেতু ম্যানেজার তাই সকলের খোঁজ খবর নেওয়াটা আমার কাজ। আর ওই চৌধুরী ভিলাতে যেহেতু সবার থাকার ব্যবস্থা হয়েছিল। অমিতাভর কথা শেষ হবার আগে কৃষ্ণপদ প্রশ্ন ছুড়ল, একটা কথা বলুন অমিতাভবাবু, বোলপুরে এত হোটেল থাকতে ওই চৌধুরী ভিলাতেই থাকার ব্যবস্থা কেন করলেন? বাড়িটা শুটিং করার জন্য ভালো হলেও রাত্রিবাসের জন্য মোটেও ভালো না। আসলে স্যার, আমাদের পরের দিন খুব ভোরে 2-1টা শট নেবার ছিল, সেটা হোটেল থেকে পরদিন ভোরে আবার স্পটে গিয়ে নেওয়া সম্ভব ছিল না, তাই মিহিরই আমাদের এখানে থাকার ব্যবস্থা করতে বলেছিল। মিহির সরখেল? ভ্রু দুটো কাছাকাছি এনে নামটার ওপর একটু জোর দিয়েই উচ্চারণ করলেন কৃষ্ণপদ ঘড়ুই। অমিতাভ একবার ঢোক দিয়ে বলল, হ্যাঁ স্যার। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু মিহির এমন চাপাচাপি করলো যে। বেশ, তারপর? তা সে রাত্রি মানে গতকাল রাতে ঘরে গিয়ে খবর নিচ্ছিলাম কারো কোনো অসুবিধা হচ্ছে কি না। আমাদের যে ডিওপি তন্ময়। ডিওপি সেটা কি? ডিরেক্টর অফ ফটোগ্রাফি, মানে ক্যামেরাম্যান। ও হ্যাঁ, তারপর? তা ওই তন্ময়ের ঘর থেকে আমি তখন সবে বেরিয়ে দোতলার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছি। অমিতাভর পাটা একটু টলছে। কোনো দিন এমন হয় না, আজ বোধহয় একটু বেশিই পড়েছে। তন্ময়টাকে কতবার বারণ করলো, শুনল না, জোর করে গলায় ঢেলে দিল শালা। এত লোকের দায়িত্ব, তার ওপর কাল রাতে থাকতে উঠতে হবে। এখন এই 12:30 বেজে গেছে। এককালে জমিদার বাড়ি ছিল এই চৌধুরী ভিলা, তাই থাকার ঘরের অভাব নেই, কিন্তু সব ঘরের অবস্থা বসবাসের উপযুক্ত নয়। তন্ময়ের ঘরে কয়েকটা ঘর পরেই ছাদে ওঠার সিঁড়ি, সেটা টপকে গেলে অমিতাভর ঘর। নেশা আর ঘুম চোখে টেনে আসছে, সবেমাত্র সিঁড়িটা টপকাতে যাবে, ঠিক তখনই চমকে উঠলেন অমিতাভ। কে কে ওখানে? বলতে বলতে হাতের মোবাইলে টর্চটা জ্বালিয়ে ফেললেন। টর্চের আলো মুখে পড়তেই আগন্তুক মুখে হাত চাপা দিল। তারপর সেই হাত লোকটির মুখের সামনে থেকে সরতেই অমিতাভ নিজেই বলে উঠল, ও বাবা, এখনো জেগে আছো? ঘুমাওনি? না, এই ঘুমোবো। জিভ জড়িয়ে আসছে, তবে একটু ফিক করে হেসে অমিতাভ বলল, বুঝেছি, এখনো দুপুরের ঘটনাটা নিয়ে ভাবছো তাই না? ভেবো না, ওরকম কত হয়। সব ভুলে আবার মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। নাম ধাম কিচ্ছু থাকবে না, অত ভাবছো কেন? যখন নিজের ফিল্ম বানাবে তখন একেবারে ডাঁটের সঙ্গে ডিরেক্ট করো, তখন দেখবে এসব আত্রি ফাত্রি তোমার পায়ে লুটোচ্ছে। কথা শেষ করে এক চোট ফ্যাচ ফ্যাচ করে হেসে নিল অমিতাভ মল্লিক। না, ওসব কিছু ভাবছি না, আমি এমনি একটু পায়চারি করছিলাম। বললেই হলো,
মিহির সরকেলের অমন মিহি সুরেলা গলাখানি কি আর এমনি এমনি ঘর ঘর করছে? যাও যাও, আর রাত করো না, ঘুমিয়ে পড়ো। কাল ভোরে সব রেডি হলে আমি ডেকে দেব, তখন শট নিয়েক্ষণ। যাও। বলতে বলতে অমিতাভ সিঁড়ির অংশটা টপকে ঢুকে গেল নিজের ঘরে। প্রাচীন দরজাখানা বন্ধ করতে বেশ বেগ পেতে হলো অমিতাভকে। কতদিন ব্যবহার হয় না, কবজায় জং পড়ে শক্ত হয়ে গেছে। কোনো রকমে দরজা ভেজিয়ে আলো নিভিয়ে খাটের শরীর এলিয়ে দিল। চোখ দুটো অসম্ভব ভারী হয়ে এলো। বাইরে থেকে আসা মিয়নো জ্যোৎস্নার আলোটা ঘর অবধি পৌঁছতে পারেনি। লম্বা গরাদগুলোকে অবলম্বন করে জড়িয়ে রইল তারা। কাঁচের গ্লাসে রাখা জলটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল অমিতাভ মল্লিক। দুপাশের দেয়াল থেকে অল্প আলো এসে পড়েছে ঘরের মাঝে বসে থাকা দুটো মানুষের ওপর। তীক্ষ্ণ নজরে অমিতাভর মুখের দিকে চেয়ে আছেন কৃষ্ণপদ ঘড়ুই। কষ বেয়ে গড়িয়ে পড়া জলটা ডান হাতে মুছে অমিতাভ বলল, তারপর ঠিক কতক্ষণ পর মনে নেই। ঘুমের মধ্যেই অনেক দূর থেকে একটা মেয়ের চিৎকার শুনেছিলাম, কিন্তু তখন আমি উঠিনি, কারণ ওটা যে সত্যি সেটাই বুঝতে পারিনি। খানিক বাদে বুঝলাম আমায় কেউ যেন ডাকছে, বারবার ডাকছে, শরীরটাকে ধরে ঝাঁকাচ্ছে। আসলে এত ক্লান্ত ছিলাম যে। অমিতাভর মুখের কথা কেড়ে নিয়ে অসি বললেন, তার ওপরে আকণ্ঠ পান, উঠবেন কি করে বলুন? বেশ ইতস্তত করতে করতেই অমিতাভ হাত কচলে বলল, মানে ওই আর কি স্যার। পরেরটা বলুন, কে ডাকলো আপনাকে? তন্ময়, মানে আমাদের ডিওপি। সে একেবারে হাঁপাতে হাঁপাতে এসে বলল, আত্রি নাকি ছাদ থেকে পড়ে গেছে, শিগগির চলো। এত লোক থাকতে খবরটা তন্ময়বাবুই আপনাকে দিল? হ্যাঁ স্যার। উনি মদ খাননি? হ্যাঁ, তবে আমাদের মতো নেশা হয়েছে বলে তো মনে হলো না। আমাদের মতো মানে মদের আসরে আরও লোক ছিল? হ্যাঁ, ডিওপির অ্যাসিস্ট্যান্ট চিরাগার মৃণাল, ফ্লোর এগি মধুরিমা, আর্টের কৌশিক বিরাজ, এছাড়া আরও দুজন শুটিং অ্যাসিস্ট্যান্ট ভোদাই আর ঘেঁটু। ও বাবা, আসত্য তাহলে জমজমাট। অমিতাভ যেন মদ গিলে বিরাট অপরাধ করে ফেলেছে এমন করে দু চোখ তুলে ওসির দিকে তাকালো। ঠিক এই সময়ে কনস্টেবল ঢুকে এসে জানালো, কলকাতা থেকে বিধাননগর থানার ওসি সায়ন মল্লিক এসেছেন, সঙ্গে এক মহিলা। কৃষ্ণপদর ভ্রু কুঁচকে গেল। হাত উল্টে ঘড়িটা একবার দেখে নিল। জেরা করতে করতে 12টা বেজে গেল। ওকে বসাও, ইন্টারোগেশন শেষ করে আসছি। বসের আদেশ কানে নিয়ে বেরিয়ে গেল লোকটি। অমিতাভর মুখের দিকে বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল কৃষ্ণপদ ঘড়ুই। অমিতাভ মল্লিক তাকাবে নাকি চোখ নামিয়ে রাখবে সেটা মনে মনে ঠিক করতে করতেই 4-5 বার ওসির সঙ্গে শুভদৃষ্টি সেরে নিল। ঠোঁটের কোণায় হাসবো কি হাসবো না ভাব। এবার তাহলে আসি বলতে গিয়ে থেমে গেল অমিতাভ। কৃষ্ণপদই প্রশ্ন করলেন, আপনাদের মদের আসরে মিহির ছিল না? না স্যার, ও ওসব খায় না। সিগারেট খেতেও তেমন একটা দেখিনি। ওই চাপাচাপি করলে হয়তো। ওর চা খাবারও তেমন নেশা নেই স্যার। অদ্ভুত একটা ছেলে। বেশ, আজকের মতো আপনার ছুটি অমিতাভবাবু। প্রয়োজন হলে আবার ডাকবো। শ্রোতা বন্ধুরা, গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের কি মনে হয় আত্রি সেনকে কেই বা কারা ছাদ থেকে ফেলে দিল? এর জন্য কি সত্যিই মিহির দায়ী? কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর গল্প ভালো লাগলে এর পরের পর্ব অবশ্যই দেব। আজ তাহলে আসি, নমস্কার।